আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসা হলো iQoo Neo 10 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন iQoo Neo 10 Pro Plus, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা। সত্যি কথা বলতে এটা যে বাজেট রেঞ্জে এসেছে মোটামুটি মিড সেগমেন্টের প্রিমিয়াম ফোনই বলতে পারেন। তবে এইটার ইউজার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, গেমিং এক্সপিরিয়েন্স স্পেশালি কেমন ছিল, তার পাশাপাশি ক্যামেরা কি তার আগে থেকে ইমপ্রুভ করেছে কিনা, এবং সেই সাথে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এবং ওভারঅল আমাদের ইউজ করে কেমন লেগেছে, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। বাট তার আগে একটা কথা বলে রাখি, আমাদের কাছে এই মোবাইলটি পাঠিয়ে দিয়েছিল গ্যাজেট মিরপুর বসুন্ধরা সিটি সহ যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট রয়েছে। আপনারা চাইলে তাদের আউটলেটে অথবা ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারিতে সেই প্রোডাক্টটি পেয়ে যাবেন। ভিডিও নিচে ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। যাই হোক, প্রথমের জন্য আমরা দেখে নিই এই মোবাইলটার বক্স কন্টেন্টে কী কী রয়েছে। মোবাইলটা বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 120 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং iQoo Neo 10 Pro Plus মোবাইলটি। মোবাইলটা ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বক্সি শেপ ডিজাইনে আসা এই মোবাইলটার ফ্রেমটা অ্যালুমিনিয়ামের তৈরি, তবে ব্যাক প্যানেলে পলিকার্বনেটের ফিনিশিং দেওয়া রয়েছে। যদি ব্যাক প্যানেলটা তো যদি একটু পলিকার্বনেটের পরিবর্তে যদি একটু গ্লাসের প্রোটেকশন থাকতো তাহলে একটু বেশি ভালো হতো। তার পাশাপাশি ডিসপ্লেতে এক ধরনের শক্তিশালী প্রোটেকশন দেওয়া রয়েছে, এটা আমরা শুনেছি, বাট এক্স্যাক্টলি শিওর না কোন প্রোটেকশনটা, দ্যাটস আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তবে মোবাইলটাতে রয়েছিল IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। আমি মনে করি এই ফোনটাতে মিনিমাম IP68 থাকা অবশ্যই উচিত ছিল, যেহেতু এটা একটা মিড বাজেট সেগমেন্টের প্রিমিয়াম ফোন। তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 4500 নিটস এবং আউটডোরে আমরা একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি, এবং ব্রাইটার ডিসপ্লে হওয়ার কারণে ওভারঅল সব সিচুয়েশনে আমাদের ইউজ করতে কোনো ধরনের কোনো ব্রাইটনেস জিনিস তো প্রবলেম ফেস করতে হয়নি। সেই সাথে মোবাইলটাতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক জায়গায় রয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টাচ করার সাথে সাথে বেশ ফাস্ট আনলক করছিল। এই মোবাইলটার থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 217 গ্রাম। ফোনটা বেশ ভারী এবং মোটাসোটা, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে না মানে মোটামুটি কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। তবে অবশ্যই আমি যেটা বলবো, ফোনটা আরেকটু স্লিম হওয়া উচিত ছিল। তার পাশাপাশি এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 15, এবং এই মোবাইলটাতে 12GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যামও রয়েছে। যে বিষয়টা এই ফোনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই ফোনটা চাইনিজ ইউআইতে আসা ফোন। সো যারা আপনারা চাইনিজ ইউআইতে বা চাইনিজ অ্যাপসে খুব একটা কমফোর্টেবল না, তাদের হতে পারে যে শুরুর দিকে এই ফোনটা ইউজ করার সময় খুব একটা ভালো লাগবে না। বাট একটা কথা বলে রাখি, এই ফোনটি ইউজ করতে যে আমরা বিকাশ নগদের পাশাপাশি মোটামুটি দেশীয় সব অ্যাপস সহ বাইরে যত অ্যাপস রয়েছে ফেসবুক এগুলা কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। জাস্ট এই ফোনটা ইউজ করার সময় আপনি যে প্রবলেমটা ফেস করবেন, অনেক চাইনিজ লেখা টেখা আসবে, এইটা ছাড়া আর কোনো ইস্যুস নাই এই ইউআইতে। বাট অনেকেই আছে আমরা যে চাইনিজ ইউআইতে ইউজ টু, তাদের জন্য এটা কোনো ফ্যাক্ট না। বাট ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, দুর্দান্ত লেভেলের ইউআই এক্সপিরিয়েন্স, মানে কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ আমরা এই ফোনটার ইউআই থেকে একেবারেই পাইনি। একদম সলিড বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটার ইউআই থেকে। তার এই মোবাইলটাতে রয়েছিল 6800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে 120 ওয়াটের চার্জার। ফোনটা 0% অবস্থা থেকে আমরা ফুল চার্জ দিয়েছি। আমাদের অ্যারাউন্ড 37 মিনিটের মতো সময় লেগেছে ফোনটা সম্পূর্ণ চার্জ হতে, মানে 120 ওয়াটের চার্জার দিয়ে আর একটু ফাস্ট হলে একটু ভালো লাগতো, বাট স্টিল ইটস রিয়েলি গুড এনাফ। কারণ আপনি 20-25 মিনিট চার্জ দিলে প্রায় 60-70% মতো চার্জ হয়ে যায় যদি আপনার 0% চার্জ থাকে। আর ব্যাটারি ড্রেনিং বা ব্যাটারি পারফরমেন্সের কথা যদি বলতে চাই, বেসিক যারা আমরা ইউজ করি বা আপনারা যারা বেসিক ইউজ করেন, খুব একটা হেভি গেমিং করেন না, মানে হালকা পাতলা ইন্টারনেট ব্রাউজ করেন, টুকটাক ফোনে টোনে কথা বলেন, তাদের জন্য বলতেছি আমরা এই ধরনের ইউজ করে অ্যারাউন্ড 3 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। শুধু তাই না, ফোনটা যখন আমরা এক্সট্রিম মানে টানা ইউজ করেছি, যেহেতু এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন, তার পাশাপাশি ফটোগ্রাফিও করা যায়, সো আমরা টানা ফটোগ্রাফি, গেমিং এবং ভিডিও দেখে এই ফোনটার স্ক্রিন অনটেন আপনার চার্জ ব্যাকআপ পেয়েছিল অ্যারাউন্ড 9 ঘন্টা থেকে একটু বেশি। মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। তবে মোবাইলটাতে কোনো ধরনের কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন নেই। আরেকটা কথা বলে রাখি, এই ফোনে যে স্টোরেজটা ইউজ করা হচ্ছে সেটা হলো UFS 4.1 ক্যাটাগরি স্টোরেজ। সো আমরা যে ইউআই সেকশনে কথা বললাম যে অনেক স্মুথ ইউআই পেয়েছি, তার অন্যতম আরেকটা প্রধান কারণ কিন্তু এটার স্টোরেজ টাইপ বেশ
ভালো ক্যাটাগরির স্টোরেজ হওয়াতে কিন্তু আমরা যখন র্যাম ম্যানেজমেন্ট বা প্রচুর মাল্টিটাস্কিং করেছি তখন কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি এই ফোনটা থেকে। তার এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.82 ইঞ্চি সাইজের এলটিপিও অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে। ডিসপ্লে রেজুলেশন হলো 3168 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 510 ppi। ফোনটা যদি আমি মিডিয়া কনজাম্পশনের কথা বলি, ভিডিও দেখি, স্পেশালি যারা আপনার একটু কালারফুল বা সাইন্টিফিক মুভি দেখবেন তাদের কাছে একটু নির্দ্বিধা অনেক ভালো লাগবে। তার অন্যতম একটা প্রধান কারণ হলো এটা রেজুলেশন অনেক ডেপথ ভালো, তার পাশাপাশি এটা পিক্সেল পার ইঞ্চটা অনেক বেশি, সো আপনার ডেন্সিটি বেশি হওয়ার কারণে দেখা গেল যে আমরা ডিটেলসটা অনেক ভালো পাচ্ছি। সো ওভারঅল ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্স বা মিডিয়া কনজিউমিং যে এক্সপিরিয়েন্স এই ফোনটাতে দুর্দান্ত লেভেলের ছিল। সেই সাথে মোবাইলটার ঠিক উপরে সেন্টারে রয়েছিল, ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটার ডিসপ্লে চিন এবং ভেজেল অনেকই চিকন এবং পাতলা এবং সিমেট্রিক্যাল টাইপ। সো মিডিয়া কনজিউম করার সময় আমাদের বেশ ভালো লেগেছে। তবে এই উপরে সেলফি ক্যামেরাটা যে কবে আন্ডার ডিসপ্লেতে চলে যাবে সেটার জন্য ওয়েট করতেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরও ভালোভাবে ভিডিও দেখতে পারবো, বাট এটা অনেক বড় কনসার্ন না, এটা খুব নর্মাল একটা বিষয়। আপডেট হলেও ভালো, না হলেও খুব একটা সমস্যা নেই। এই মোবাইলটা রিয়ার প্যানেল ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ছিল অমনিভিশনের 50E সেন্সর। একটা ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ছিল অমনিভিশনের D10 সেন্সর। এই মোবাইলটা ক্যামেরাতে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, যেহেতু এটা অ্যাকচুয়ালি ক্যামেরা সেন্ট্রিক ফোন, আমার iQoo ফোন আমরা নর্মালি দেখিও না ক্যামেরা সেন্ট্রিক, বাট এই ফোনটা দিয়ে যখন আমরা ছবি তুলেছি আউটডোরে, আমি বলবো না যে খারাপ ছবি আসে, যথেষ্ট ভালো ছবি আসে, ডিটেলসও যত ভালো আসে, বাট কিছু কিছু কালার, যেমন স্পেশালি রেড কালারটা সুপার ডুপার লেভেলের বুস্ট করে। সো আপনি যদি রেড কালার কোনো টি শার্ট বা ড্রেস পরে ছবি তুলেন, আপনাকে খুব সুন্দর লাগবে। মানে যে কোনো রেডিশ পার্সনকে, রেডিশ ড্রেস পরা পার্সনকে আপনি অনেক ফুটিয়ে তুলতে পারবেন। এটা ছাড়া যদি বাদ দিয়ে ডিটেলস ওকে আছে, বাট আরেকটু যদি কালার কন্ট্রাস্ট রেশিওটা ভালো হতো, মানে রেড কালার ছাড়া বাকি কালারগুলো, তাহলে অনেক ভালো হতো। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে যথেষ্ট ভালো। সে সাথে মোবাইলটাতে হাইয়েস্ট 8K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা অবশ্য 4K 60 FPS এ ভিডিও শুট করেছি। ক্যামেরা যথেষ্ট স্টেবলও ছিল, একটু স্টেবল হলে অনেক ভালো হতো, আমরা তাহলে অনেক বেশি ভালো ভিডিও শুট করতে পারতাম। তবে একটা কথা বলবো, এই ফোনটাতে যে সেন্সরগুলো দেওয়া হয়েছে সেটা যদি আরেকটু ভালো মানের সেন্সর হতো, তাহলে আরো ভালো ভিডিও ক্যামেরার এক্সপিরিয়েন্স আমরা পেতাম। যাই হোক, এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা আমার কাছে নিতান্তই কম মনে হয়েছে। অ্যাটলিস্ট এটাতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পাশাপাশি একটা ভালো সেন্সর দেওয়া উচিত ছিল। সো দেন আমরা অনেক ভালো সেলফি ফটোস তুলতে পারতাম। বাট আমি আবারও বলতেছি যে এই ফোনগুলো এক্সট্রিমলি ক্যামেরা সেন্ট্রিক ফোন না। সো আমরা সেলফি ক্যামেরাতে যখন ছবি তুলেছি, কালার ডিটেলস ওভারঅল ঠিকঠাক আছে। আমি বলবো না যে অনেক বেশি ভালো, বাট যারা এক্সট্রিম সেলফি লাভার রয়েছে তাদের কাছে হয়তো একটু মোটামুটি লাগবে। আরেকটু যদি স্যাচুরেশনটা বেশি হতো, আরেকটু যদি কালার বুস্টিং এ দেখা পেতাম, তাহলে সেলফি ক্যামেরা ছবি তুলে আমাদের আরো বেশি ভালো লাগতো। তবে এটা সেলফি ক্যামেরারও পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন যথেষ্ট ভালো। সে সাথে মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা ইনস্টল করে আরো ইন্টারেস্টিং ছবি তুলতে পারবেন। যাই হোক, এই মোবাইলটার যদি আমি এখন গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে যাই, বাট তার আগে বলে রাখি এই ফোনটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর এবং 5G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 3 ন্যানোমিটার এবং জিপি হিসাবে মডেল ছিল অ্যাড্রিনো 830। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 24,68,964। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তাই এই মোবাইলটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা আসি, মোটামুটি পাবজি গেমসটা বেশ ভালো গ্রাফিক সেটিং আমরা এই ফোনে খেলতে পেরেছি। এনিমি অনেক ক্লোজ হলো, আমরা অনেক ধরনের দেখা গেল যে এক্সট্রিম সিচুয়েশনও ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। FPSও খুব একটা ড্রপ করে না। তার পাশাপাশি লং টাইম গেম প্লে তো এক্সট্রিম হিটও হয় না। পাবজি গেমস যারা পছন্দ করেন তাদের কাছে এটা অ্যাকচুয়ালি একটা আদর্শ চয়েস হবে যদি আপনি এক্সট্রিম গেমার হন তাহলে। আর চার্জ ব্যাকআপ যেহেতু অনেক ভালো পাওয়া যায়, হিটিংটা কম হয়, সো আপনি মোটামুটি একটা ভালো গেম প্লে করতে পারবেন পাবজি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা তো সুপার লেভেলের বাটার স্মুথ ছিল। একদম হাইস্ট গ্রাফিক সেটিং আমরা এই ফোনটাতে কল অফ ডিউটি গেমসটা খেলেছি। গেমিং এক্সপিরিয়েন্সও দুর্দান্ত লেভেলের। তার পাশাপাশি 300 হার্জ টাচ স্যাম্পলিং রেট হওয়ার কারণে দেখা গেল যে গেমিং পারফরমেন্সও আমরা এক্সট্রা বুস্ট পেয়েছি এই ফোনটা দিয়ে খেলার সময়। সো ওভারঅল কল অফ ডিউটি গেমসটা এই ফোনে যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি ডিসপ্লে কালার ডিটেলস চেক করার জন্য। যথেষ্ট ভালো কালার ডিটেলস প্রোভাইড করে এবং এটার হ্যাপটিক ফিডব্যাকটা অনেকই ভালো। অ্যাশওয়ার গেমসটা খেলার সময় আমরা এটা ফিল করতে পেরেছি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে। দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে, এই ফোনটা 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, যার স্টোরেজ টাইপ 4.1, যেটা আমরা ভিডিও শুরুতেই বলেছি। বাট এই ফোনটার রাইট নাও আনঅফিসিয়াল প্রাইস হলো 64,000 টাকা। আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে গ্যাজেটের তো লিঙ্ক দিয়ে রেখেছি। সো প্রাইস যখন আপডেট হবে বা কমে যাবে বা বেড়ে যাবে, সো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই প্রাইসটা জেনে দেন আপনারা পারচেস করবেন কি করবেন না ডিসিশন নিতে পারবেন। যাই হোক, এই ফোনটার ওভারঅল স্পেক্স নিয়ে তো আমরা আলোচনা করলাম। এবার চলুন এই ফোনটা কোন জিনিসটা আমাদের ভালো লাগছে এবং কোন জিনিসটা আমাদের ভালো লাগে না সেটা একটু
জেনে নিই। এই ফোনটার নাম্বার ওয়ান যে জিনিসটা আমার ভালো লাগে না সেটা হলো এটা সেলফি ক্যামেরাটা একদম বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এটা আসলে একটু ভালো সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। তার পাশাপাশি মেইন ক্যামেরাগুলোই ভালো, বাট আমি মনে করি একটা ভালো সেন্সর দেওয়া উচিত ছিল। যদিও iQoo ফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক না, বাট স্টিল আমি মনে করি এই ফোনটা ডিজার্ভ করে আর একটু ভালো ক্যামেরা, বিকজ প্রাইস কিন্তু একেবারে কমও না। তার পাশাপাশি এই ফোনটার বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ফিল আপনি পাবেন না, বিকজ ব্যাক প্যানেলটা পলিকার্বনেটের তৈরি। এটাতে যদি একটা মেটাল ফিনিশিং থাকতো অথবা যদি একটা স্পেশাল গ্লাসের প্রোটেকশন থাকতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। এবং সেই সাথে ফোনটার প্রাইস রাইট নাও আমাদের কাছে স্লাইটলি একটু বেশি মনে হচ্ছে, স্লাইটলি না বেশ ভালোই বেশি মনে হচ্ছে। প্রাইসটা যদি আরও কমে যায় তাহলে আরও ভালো লাগবে। বাট এই জিনিসগুলো ছাড়া আরেকটা জিনিস আমার কাছে এই বাজেট রেঞ্জের এই ফোন হিসেবে আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটা ঠিক আছে অনেক শক্তিশালী ফোন, বাট ফোনটা না অনেক মোটা এবং বেশ ভারী। বাট যদি আরেকটু স্লিম হতো বা আরেকটু হালকা হতো তাহলে কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগতো। বাট এইসব জিনিস বাদে যদি ফোনটার ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার ওয়ান এই ফোনটার ডিসপ্লে যথেষ্ট ভালো। মানে আপনারা যদি মিডিয়া কনজিউম করেন খুবই খুবই ভালো লাগবে, কারণ HDR10+-এর সাপোর্ট রয়েছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে কতটা ডেপথ লেভেলে এই ফোনটাতে আপনারা ভিডিও দেখতে পাবেন। তার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্সও সেই লেভেলের। যারা পাবজি লাভার রয়েছেন, প্রচুর পাবজি গেমস খেলেন, তারা একদম পয়সা উসুল করতে পারবেন এই ফোনটাতে গেম প্লে করে। কল অফ ডিউটি অ্যাশফায়ার গেমসটা যদিও আপনারা অনেকে প্লে করেন না, বাট এই গেমগুলো যদি আপনারা খেলে থাকেন, এই ফোনে হ্যাপটিক ফিডব্যাক থেকে শুরু করে ওভারঅল এটার পারফরমেন্স এই ফোনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটাতে অ্যাকচুয়ালি IP68, 69-এর রেটিং থাকা উচিত ছিল। IP65টা এখানে বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কারণ ফোনটা পানিপুনিতে পড়ে যেতেই পারে। আর এত বাজেট রেঞ্জের ফোন কেন যে IP68 দেয় নাই, আই হ্যাভ নো আইডিয়া। দেন যে বিষয়টা বলবো, ফোনটার UI এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, বাট একটাই মূল সমস্যা, সেটা হলো এই ফোনটা কিন্তু চাইনিজ ফোন, মানে চাইনিজ ইউআইতে আসা ফোন। বাট গুগল প্লে স্টোর ইনস্টল করা থেকে শুরু করে কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। বাট কিছু চাইনিজ লেখা টেখা আসবে, চাইনিজ অ্যাপস টাইপস আপনারা দেখবেন, অনেক সময় অনেক নোটিফিকেশন আসবে চাইনিজ ভাষায়। ওই জিনিসগুলো যদি আপনার কোনো প্রবলেম না হয়, সো দেন আপনার এটার ইউআই নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। এবং সত্যি কথা বলতে লং টাইম ইউজ করলে আসলে মানুষ ইউজ টু হয়ে যায়, কারণ একটা সময় বাংলাদেশে আমরা বেশ কিছু ব্র্যান্ডের চাইনিজ ফোন আসতে দেখেছি এবং অনেকে ইউজ করেছে, আমরা ইউজ করেছি। সো অনেক বড় ম্যাটার করে না, বাট স্টিল যদি আপনি খুব সেন্সিটিভ হন সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা অন্য ফোনের দিকেই যেতে হবে। দেন সর্বশেষ বলবো, এই ফোনটার চার্জ ব্যাকআপ খুবই ভালো, ব্যাটারি ড্রেনিং ইস্যুস পাইনি। আর 120 ওয়াটের চার্জার দিয়ে যখন আপনি চার্জ দেবেন বেশ দ্রুতই চার্জ হয়ে যায়, আধা ঘন্টা থেকে একটু বেশি সময় লাগে ফুল চার্জ হতে 0% থেকে। তবে চার্জ হওয়ার সময় ফোনটা একটু হিট হয়, এটা খুবই স্বাভাবিক, বিকজ এত বড় ওয়াটের চার্জার, সো একটু হিট হবে, এটা স্বাভাবিক। তবে আমি আপনাকে বলবো ফোনটা চার্জ হওয়ার পর সাথে সাথে ইউজ না করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ইউজ করবেন, সো দেন আপনার কমফোর্টেবল লাগবে। বাট আমি একটা ক্লিয়ার করে দিই একটা বিষয়, হিটিং ইস্যুস কিন্তু নাই। অনেক বড় ওয়াটের চার্জার, দ্যাটস ওয়াই চার্জ হওয়ার সময় কিছুটা হিট হয়। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো iQoo Neo 10 Pro Plus, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।